আমরা টোটাল সিস্টেমটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছিলাম। ইনপুট নিবে, তারপর আমরা জানি যে এটা কি করবে, আউটপুট দেখাবে, আর স্টোরিং, এই তিনটা পার্টে ভাগ করছিলাম আমাদের টোটাল পেরিফেরালটাকে, তাই না? তো আমরা জাস্ট ওই ইনপুটের যে ডিভাইসগুলো আছে, আউটপুটের যে ডিভাইসগুলো আছে, এবং আমাদের যে স্টোরেজ এর যে ডিভাইসগুলো আছে, এটা নিয়েই মূল হচ্ছে আলোচনার বিষয়। ওকে, তো এগুলো হচ্ছে বেসিক, এগুলো আপনারা কম্পিউটার ফান্ডামেন্টালে পড়ছিলেন। এগুলোর কোনো প্রয়োজন নাই, যে জিনিসটা প্রয়োজন এটা একটু দেখাই আমি। হ্যাঁ, এই যে আপনারা একটু এখানে দেখেন। আচ্ছা, প্রথম থেকে একটু ওভারভিউ দিই, তারপর অন্য লেকচারে যাব। যেরকম দেখেন এখানে আমাদের কম্পিউটারে মোটামুটি যদি অর্গানাইজেশন করি, এর পাঁচটা বেসিক কম্পোনেন্ট আমরা পাই। আমরা জানি ইনপুট, কোনো কিছু ইনপুট নেওয়া, স্টোরেজ ডাটা স্টোর করবে, ডাটা স্টোর করার পর মেমোরি থেকে ফেচ করে ওগুলোকে প্রসেস করবে, মানে এরিথমেটিক লজিক্যাল অপারেশনগুলো পারফর্ম করবে, তারপর আমাদের কি আউটপুট দেখায়। আর এর মধ্যে এই টোটাল কাজগুলোকে হ্যান্ডেল করার জন্য একটা কন্ট্রোলিং সিস্টেম আছে, যেটা আমরা কন্ট্রোল করে থাকি, এদের হচ্ছে এটা ফাংশনালিটি। আচ্ছা, আর বেসিক অর্গানাইজেশনটা যদি আমি ব্লক ডায়াগ্রামটার দিকে তাকাই, এই যে ইনপুট সেকশন থাকবে, আর স্টোরেজ ইউনিট থাকবে। স্টোরেজ ইউনিটটা এরকম যে এখানে দুই ধরনের মেমোরি থাকে, সেকেন্ডারি আর কি প্রাইমারি। আমরা আমাদের পেরিফেরালে সেকেন্ডারি আর প্রাইমারি মেমোরিগুলো স্টাডি করব। ওকে, আস্তে আস্তে করে এগুলো আমরা স্টাডি করব। তাহলে একটা আমাদের ইনপুট ইউনিট, আর হচ্ছে আমাদের এখানে স্টোরেজ ইউনিট, দুইটা, একটা সেকেন্ডারি আর একটা কি প্রাইমারি, আর এখানে হচ্ছে আমাদের আউটপুট ইউনিট। এর মাঝখানে আমাদের এই যে কন্ট্রোল ইউনিট, এরিথমেটিক লজিক ইউনিট আছে, যেটা আমাদের এরিথমেটিক এবং লজিক্যাল অপারেশনগুলো পারফর্ম করে থাকে। তো আমাদের কম্পিউটার সিস্টেমে সচরাচর এই কাহিনীগুলো ঘটে থাকে। কারণ পেরিফেরাল কোনগুলো, এই যে ইনপুট ইউনিট, এটা হচ্ছে একটা পেরিফেরাল ডিভাইস। আউটপুট ইউনিট, যে আমরা যে আউটপুট পাবো, এটা কোন ডিভাইসের মধ্যে পাবো, পেরিফেরাল ডিভাইসের মাধ্যমে। স্টোরেজ ইউনিট, আমরা যে স্টোরেজ ডাটাগুলো যে স্টোর করবো, এগুলো পেরিফেরাল ডিভাইসের মধ্যে পড়ে। তাহলে এই তিনটা ইউনিট কিন্তু আমাদের কম্পিউটারের যে সিস্টেমের মূল অর্গানাইজেশনের ভিতরে তিনটা জিনিস হ্যান্ডেল করে পেরিফেরাল ডিভাইসগুলো। এই যে ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, সেকেন্ডারি স্টোরেজ ইউনিট, এগুলো হ্যান্ডেল করে, তাই না? তো আগের লেকচারে আমরা এগুলো দেখছিলাম যে ইনপুট ইউনিট কি কাজ করে, ইনস্ট্রাকশনগুলো নিবে, এবং সেটা আউটসাইড ওয়ার্ল্ড থেকে, মানে বাইরে থেকে আমাদের বা এক্সটার্নাল থেকে আমাদের কি ডাটাগুলো নিবে, ইনস্ট্রাকশন এবং ডাটাগুলো ইনপুট নেবে, সেটাকে কি করবে, কোনো মানে ইনস্ট্রাকশনগুলোকে কনভার্ট করবে, এগুলো আমরা দেখছিলাম। কনভার্ট করার পর সেটা স্টোরেজ, এটা ওই যে স্টোরেজ থেকে ডাটাগুলোকে নিয়ে কনভার্ট করার পর আবার স্টোরেজে পাঠাবে, যেন আমাকে কি দেয়, আউটপুট দেয়। হ্যাঁ, একটা রেজাল্ট প্রডিউস করে। এগুলো সব কিছু এগুলো আমরা পড়ছিলাম। আর এরিথমেটিক লজিক ইউনিট বলতে বোঝাচ্ছে এখানে আমাদের যে এরিথমেটিক যোগ বিয়োগ গুণ ভাগ, লজিক্যাল বলতে অ্যান্ড অর নর, এই যে অপারেশনগুলো আছে, এই অপারেশনগুলো পারফর্ম করে এরিথমেটিক লজিক ইউনিট। এগুলো মোটামুটি টুকটাক আমরা দেখছিলাম। আর কন্ট্রোল ইউনিট কি করে বলছে, এটা মেইন টাস্ক ইজ টু মেইনটেইন এন্ড রেগুলেট ফ্লো অফ ইনফরমেশন অ্যাক্রস দ্য প্রসেসর। মানে আমাদের ফ্লো অফ ইনফরমেশন এটাকে রেগুলেট করে, মেইনটেইন করে, ওটা ঠিকভাবে করতেছে কিনা, কোনো ধরনের ইন্টারাপ্ট আসে, কোনো ধরনের কল হয়, কোনো ধরনের এরর হয়, এররগুলো সব কিছু হ্যান্ডেল সব কিছু এই কাজগুলো করে কে, কন্ট্রোল ইউনিট। ওকে, এই হচ্ছে আমাদের একটা বেসিক ইয়ার ধারণা ছিল যে আমাদের কম্পিউটার যে সিস্টেমটা, এটার মোটামুটি ফাংশনালিটি এই 5 ধরনের ফাংশন, এবং এটার যে কম্পিউটার সিস্টেমের যে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের মধ্যে এই ইনপুট ইউনিট, স্টোরেজ আর আউটপুট ইউনিট, এই তিনটা ইউনিট হচ্ছে আমাদের পেরিফেরাল ডিভাইসের মধ্যে পড়ে। কারণ এই তিনটা ইউনিটের কাজগুলো পারফর্ম করে পেরিফেরাল ডিভাইসগুলো। যেরকম ইনপুট ইউনিট আপনি কম্পিউটারে কিসের মাধ্যমে ইনপুট নেবেন, পেরিফেরাল ডিভাইসের মাধ্যমে, কিবোর্ড, মাউস, মনিটর, ইয়া আদার্স যে জিনিসগুলো আছে, হ্যাঁ, ওসিআর, ওএমআর, এগুলোর মাধ্যমে ইনপুট নেবেন। তখন স্টোরেজ ইউনিট সেই ডাটাগুলোকে স্টোর করবে, প্রসেস করবে, করার পর কি করবে, আউটপুট দিবে। এখন আউটপুট আপনি দেখাবেন কিসের মাধ্যমে, ওই পেরিফেরাল ডিভাইস লাগবে। ওকে, এই জন্য এই তিনটা ইউনিটের সাথে পেরিফেরাল ডিভাইসের একটা ভালো সম্পর্ক, ওই জন্য এই টপিকটা পড়া, আর কিছু না। গুড, আপনারা একটু বেসিক দেখলেন। আর এখানে একটা আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে। হ্যাঁ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের পার্ট হচ্ছে তিনটা। এটা এখানে একটা মেমোরি থাকে, অরিথমেটিক লজিক ইউনিট থাকে, আর হচ্ছে কি থাকে, কন্ট্রোল ইউনিট। তো এরিথমেটিক লজিক ইউনিটগুলো অপারেশনগুলো পারফর্ম করে। আর এখানে মেমোরি, যে মেমোরিটা থাকে কন্ট্রোল ইউনিটে, সেটা হচ্ছে র্যাম। আর র্যামের কাজ কি, যখন আপনার কম্পিউটারের পাওয়ার আপনি অফ করে দিবেন, তখন র্যামে যা কিছু আছে সব কিছু মুছে যায়, তাই না? তাহলে এখানে র্যামটাই কি, আমার মেইন মেমোরি, কারণ র্যামের ভিতরে আমার অপারেশনটা পারফর্ম হয়ে থাকে, তাই না? এই যে দেখেন জি এরিথমেটিক স্যার। লজিক ইউনিটটা যে কাজটা করে কিসের মাধ্যমে করে, র্যাম থেকে ডাটাগুলোকে নিয়ে কাজ করে, তাই না? আবার আপনি ইয়া করেন, কম্পিউটার অফ করে দেন, র্যামে যা ডাটা আছে সব কিছু মুছে যাবে।
কিন্তু রোমে কিন্তু ডাটাগুলো মুছে না, রোমে চিরজীবনের জন্য স্টোর হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত রোম নষ্ট না হয়, বুঝলেন? এগুলোই আমাদের পড়াশোনা আসলে, কম্পিউটারের ভিতরে যে ইন্টারনাল ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো আছে এগুলো মূল পড়াশোনার বিষয়। এই যে দেখেন সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অপর নাম হচ্ছে প্রসেসর অথবা সেন্ট্রাল প্রসেসর অথবা মাইক্রো প্রসেসর। তাহলে আপনি এটা বলতে পারেন যে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে আমরা মাইক্রো প্রসেসর বলতে পারি। তাহলে যেহেতু মাইক্রো প্রসেসর বলতে পারি, তাহলে মাইক্রো প্রসেসরের কাজ কি? কোনো কিছু প্রসেস করা, ডাটা সেটগুলোকে সেই ইনপুট হিসেবে নিবে স্টোরেজ থেকে ইনপুট হিসেবে নিয়ে সেগুলোকে প্রসেস করবে। মাইক্রো প্রসেসরের কাজ হচ্ছে এটাই, মানে টাস্ক পারফর্ম করবে, কোনো একটা ওয়ার্ক পারফর্ম করবে। আমি যে ইনস্ট্রাকশনটা দিব সেটা পারফর্ম করে আমাকে আউটপুট দেখাবে, এটাই হচ্ছে তার কাজ। ওকে, তো এই মাইক্রোপ্রসেসরের ভিতরে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে এই তিনটা জিনিস, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক আর র্যাম। গুড। আচ্ছা, এখন এদের কম্পিউটার সিস্টেমে এই যে মেজারমেন্টের দিকে যায়, যে কি কি বেসিক ইউনিট, মানে আমরা যে কম্পিউটার সিস্টেমে ডাটাগুলো ট্রান্সফার করি, ডাটাগুলো মেমোরিতে যে লোড হয়, এটা কি 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 হিসেবে ডাটাগুলো লোড হয়, এটা কি জিবি আকারে লোড হয়, না এমবি আকারে লোড হয়, না আদার্স আকারে লোড হয়? তো এইগুলো একটু দেখি। যেরকম বিট, কম্পিউটারে বলতেছে একটা বাইনারি ডিজিটস ইজ লজিক্যাল 0 আর 1, যেটা মানে অ্যাক্টিভ এবং প্যাসিভ স্ট্যাটাস মেনটেন করে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে। তাহলে আমাদের এই যে বিট বলতে আমরা কি বুঝি? বিটের ডিজিট হচ্ছে দুটা, 0 আর 1, তাই না? তো আমাদের কম্পিউটারে যে ডাটাগুলো স্টোর হয় এগুলো বিট আকারে স্টোর হয়। আচ্ছা, তারপর নিবল বলতে বুঝি আমাদের 4 বিট ডাটা একসাথে গ্রুপ করে একটা নেবল তৈরি হয়। আর বাইট হচ্ছে 8 বিট ডাটা একটা গ্রুপ যদি হয় তাহলে ওগুলো কি হয়, 8 বিট ডাটা যদি একটা গ্রুপ হয় ওটাকে আমরা 1 বাইট বলবো। আর 4 বিট ডাটা যদি একটা গ্রুপ হয় ওটাকে আমরা 1 নিবল বলবো। ওকে, আর ওয়ার্ড হচ্ছে ওই বাইটের টোটাল ইয়াটাকে আমরা ওয়ার্ড বলে থাকি। গুড। এই হচ্ছে তিনটা মেজারমেন্ট, যে বিট আকারে প্রকাশ করতে পারবো। 4 বিট যদি ধরি ওটাকে আমরা 1 নিবল বলতে পারবো। এটা হচ্ছে আমাদের কোনো ডাটা মেজার করার একটা টেকনিক বা ইউনিট, সরি এটা হচ্ছে টেকনিক না, ইউনিট। আর বাইট এটা হচ্ছে একটা ইউনিট, এটা হচ্ছে 8 বিট ডাটা মিলে 1 বাইট, আর ওয়ার্ড হচ্ছে বাইটেই। এখন আমরা যে পড়ছিলাম যে 1 কিলোবাইটটা হচ্ছে 1024 বাইট মিলে কিলোবাইট, এগুলো মোটামুটি আপনারা জানেন। হ্যাঁ, তাহলে এই যে দেখেন এখন আমাদের যে বিষয়টা, যে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস, দেখেন এখানে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এই যে কিবোর্ড, মাউস, জয়স্টিক, ক্যামেরা, এগুলো হচ্ছে মাইক্রোফোন, এগুলো হচ্ছে সব ইনপুট আউটপুট। এই যে দেখেন ওসিআর, ওএমআর, যে কোনো একটা ইমেজ থেকে, ওসিআর এর কাজ কি? কোনো একটা ইমেজ থেকে কি যদি টেক্সট গুলোকে আলাদা করতে চান তখন ওসিআর ব্যবহার করতে হয়, তাই না? আর ওএমআর কি, আমরা যে বিভিন্ন অপটিক্যাল মার্ক রিডার। হ্যাঁ, অপটিক্যাল মার্ক রিডার। তো ওএমআর এর কাজ কি? ওএমআর এর হচ্ছে যে আপনি যদি কোনো বল পেন দিয়ে কোথাও যদি কি করেন, বৃত্ত ভরাট করেন, ওটাকে সে ফাইন্ড আউট করতে পারে। হ্যাঁ, ওই বল পেনের ওই ইয়াটাকে সে ফাইন্ড আউট করতে পারে, এটা হচ্ছে ওএমআর। আর এই যে এমআইসিআর, এটা কি ম্যাগনেটিক ইঙ্ক ইলেকট্রন রিডার। এটা কি আমাদের টাকাগুলো যে আছে, এই টাকাতে একটা কোড আছে, ওই কোডটাকে ও সুন্দর করে মার্ক করতে পারে। এই যে আমরা যে ব্যাংকে এমআইসিআর এটা ব্যবহার করা হয় ওই টাকার কোডটাকে ইনপুট হিসেবে নেওয়ার জন্য। এখানে কি কোড লেখা আছে, হ্যাঁ, এগুলো সব হচ্ছে ইনপুট। আমরা যে ইয়াতে দেখি ওই যে বারকোড রিডার, ওই যে আপনারা যখন কোনো বড় শপিং মলে কিনতে যান তখন ওই যে প্রোডাক্টটা নিয়ে একটা মেশিন দেয়, স্ক্যান যে করে, তাহলে ওটা কি ইনপুট। এগুলো সব হচ্ছে মোটামুটি টুকটাক করে আপনাদের কি ইনপুট ডিভাইস। আর যেগুলোতে আপনি যে ডিভাইসগুলো আউটপুটের কাজে ব্যবহার করা হয় এগুলো কি আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। যেরকম এই যে এখানে প্রজেক্টর, এটা আপনাদেরকে আউটপুট দেয় ডিসপ্লেতে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মনিটর আছে, এলইডি মনিটর, এলসিডি মনিটর, সিআরটি মনিটর, এই যে এগুলাই আমরা পড়বো। এই যে এলইডি মনিটর কিভাবে কাজ করে, এলসিডি কিভাবে কাজ করে, সিআরটি মনিটর কিভাবে কাজ করে, এগুলো হচ্ছে আমাদের পড়ার বিষয়। ক্লিয়ার? গুড। এবং ইনপুট আউটপুট ডিভাইস যদি বথ ডিভাইস, উভয় ডিভাইস কোনগুলো? যেরকম টাচ স্ক্রিন, তাই না? টাচ স্ক্রিনে কি আপনি টাচ করতেছেন মানে ইনপুট দিচ্ছেন, আবার দেখতেছেন, যখন টাচ করার পর ওরা আউটপুটটা দেখতেছেন। তাহলে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে এগুলো সব হচ্ছে ইনপুট আউটপুট উভয় ডিভাইস, তাই না? মডেমটা হচ্ছে ইনপুট আউটপুট। তারপর হেডসেটে কিন্তু কথা বলা যায়। হেডসেট বলতে মোবাইল ফোনগুলো যেগুলো ব্যবহার হচ্ছে। ওকে, ফ্যাক্স, এই কনসেপ্টগুলো সব কি ইনপুট আউটপুট ডিভাইসের, ইনপুট আউটপুট উভয় বথ ডিভাইসের মধ্যে পড়ে। গুড। আচ্ছা, তো এবার এই গেল হচ্ছে আমাদের এগুলোই পড়ার বিষয়, যে আমরা এদের ডিটেলস পড়বো। যেরকম সিআরটি মনিটরের আর্কিটেকচার,
বেসিক ডায়াগ্রাম, তারপর প্রিন্টার, অনেক ধরনের প্রিন্টার আছে। এই প্রিন্টারগুলো আমরা স্টাডি করব। এগুলোই হচ্ছে পেরিফেরাল ডিভাইসের মধ্যে আমাদের পড়াশোনা, বেশি কিছু না। যেরকম এমআইসিআর, এর ইন্টারনাল কনসেপ্টটা কি, কিভাবে ও ডাটাটাকে স্ক্যান করতেছে, করার পর সে টেক্সটটা বা ওই কোডটাকে সে বুঝতে পারতেছে, এগুলোই আমরা টুকটাক করে অল্প কিছু জিনিস আলোচনা করব পরবর্তীতে। হ্যাঁ, আজকে দেখবো এই যে কিবোর্ড কনসেপ্টটা একটু দেখেন। কিবোর্ড, এটা সিমিলার টু দ্য কিবোর্ড অফ ইলেকট্রিক টাইপরাইটার্স। এটাকে আমরা ইলেকট্রিক টাইপরাইটার্স বলবো, কারণ এটার মাধ্যমে আমি কি করতে পারি, কিছু লিখতে পারি, টাইপ করতে পারি, তাই না? এখানে অনেকগুলো কি থাকে, ওই কিগুলো আমরা দিয়ে দিয়ে টাইপ করবো। কিন্তু এটাকে বলছে ইলেকট্রিক বলার কারণ হচ্ছে আমরা যে কিবোর্ডে একটা কি ক্লিক করি, ওই একটা ক্লিক করা মানে হচ্ছে একটা ভোল্টেজ বা একটা সিগন্যাল পাওয়া। আপনি যদি এ ক্লিক করেন, এর একটা নির্দিষ্ট ভোল্টেজ আছে, এই ভোল্টেজ, এই সিগন্যালটা কম্পিউটারে সে পাঠাই দেয়, ওই যে ওকে, তখন সে বুঝতে পারে এটা হচ্ছে এ। যেরকম আমি যদি এর উপরে ক্লিক করি, এর সিগন্যালটা একটু ভিন্ন বা এর ভোল্টেজটা একটু আলাদা। আবার যদি বি এর উপর ক্লিক করি, এটা একটা ডিফারেন্স, প্রতিটার একটা ইউনিক ভোল্টেজ বা একটা সিগন্যাল আছে, ওই সিগন্যালটাই কম্পিউটার বুঝতে পারে, আর কিছু না। হ্যাঁ, তাহলে আপনারা বলতে পারেন স্যার এটাতে উপরে যখন ক্লিক করি, এটা মেনলি কি পাঠায়, এটা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠায়, আর কিছু না। ওকে, এই তাহলে আমাদের যে স্ট্যান্ডার্ড যদি বলি, অনেকগুলো টাইপ আছে। যেরকম দেখেন ডেস্কটপ কম্পিউটার কিবোর্ড, এখানে 101টা কি আছে। যদি আমরা ইউএস এর যদি ট্রেডিশনাল কিবোর্ড বোর্ডগুলো যদি দেখি, ইউএস এর ট্রেডিশনাল কিবোর্ডগুলো যদি দেখি, তাহলে এখানে 101টা কি আছে। আবার কিছু কিছু আমাদের যেসব উইন্ডো কিবোর্ডগুলো আছে, এগুলোতে 104টাও কিবোর্ড আছে, কি আছে কিবোর্ডের কি, অথবা 105টার উপরে কোথাও নাই। তাহলে আমরা যদি আমেরিকান ট্রেডিশনাল কিবোর্ডগুলো যদি দেখি, 101টা কি এর উপরে নাই। আর সাধারণত আমরা উইন্ডোজ যেসব কিবোর্ডগুলো আছে, এগুলো 104টা কি থাকে, আর ম্যাক্সিমাম 105টা থাকে। ওকে, আর এখন অধিকাংশ কিবোর্ডগুলোতে 105টা কি বিদ্যমান। গুড। তারপর দেখেন এখানে কিবোর্ডের অনেকগুলো টাইপ। এই যে যেরকম ল্যাপটপ কিবোর্ড আছে, ল্যাপটপ কিবোর্ডটা যেই লেআউটটা অনুসরণ করে সেটা হচ্ছে WERTY, এই লেআউট অনুসরণ করে। ওকে, এই লেআউটের কিবোর্ডে মোটামুটি 104টা কি থাকে, এই কিগুলো অপারেশনগুলো পারফর্ম করে থাকে। ওকে, এরকম এরকম এই যে এইগুলো হচ্ছে লেআউট। এরকম কিবোর্ডের লেআউট আছে 4-5টা লেআউট আছে, 4 লেআউটস। এটা আমরা নিচে দেখবো লেআউটগুলো কিভাবে কাজ করে। তারপর গেমিং কিবোর্ডগুলো আছে, গেমিং কিবোর্ডগুলো একটু ভিন্ন হয়। এরকম ভার্চুয়াল কিছু কিবোর্ড আছে। তারপর হচ্ছে ফোল্ডেবল কিওয়ার্ড, মানে এক কথায় যেগুলো কিওয়ার্ড সচরাচর আছে মার্কেটে, একটা স্ট্যান্ডার্ড ল্যাপটপের জন্য আলাদা কিওয়ার্ড, ওখানে কিউ সংখ্যা কমা বাড়া আছে, কিন্তু সর্বোচ্চ হচ্ছে 105টা। এটা হচ্ছে মেন কথা। তাহলে এখানে ভেরিয়াস টাইপ অফ কিওয়ার্ডগুলো একটু দেখে নেবেন। এগুলো অত আমার বোঝার কিছু নাই, তাই না? আপনারাও বুঝতেছেন। এই জাস্ট খালি একটু আমি সাজাইছি আপনাদের জন্য পড়তে সুবিধা হয়। এখন দেখেন, এখন এই যে আমাদের যে কিবোর্ড আছে, এই কিবোর্ডের লেআউট, এই লেআউট কিন্তু অনেক ধরনের, 4 ধরনের লেআউট আছে। এটা হচ্ছে কি WERTY, তারপর হচ্ছে QWERTZ, AZERTY, আর DVORAK। এই কয়টা হচ্ছে আমার কিবোর্ডের লেআউট। লেআউট বলতে এগুলোর উপর বেসিস করে আমাদের কিবোর্ডগুলো তৈরি করা হয়েছে। যেরকম কিছু কিছু কিবোর্ডে এক জায়গায়, আর উপরে ওই যে F1 F2 F3 এই 12টা জিনিস এক জায়গায়। এইগুলো আলাদা আলাদা, মানে কিবোর্ডগুলো একটু দেখতে একটু ডিফারেন্স টাইপের কিছু হয়। ওকে, এগুলো যখন বিজ্ঞানীরা কিবোর্ডগুলো বানায়, তারা এই লেআউটগুলো ইউজ করে করে বানায় এবং এগুলোর একটা নির্দিষ্ট নাম দেয়। ওকে, এই আর কিছু না। আমি যদি এই KWRTY এই কিবোর্ডের দিকে তাকাই, ইট ইজ দ্য মোস্ট কমনলি ইউজ কিবোর্ড উইথ কম্পিউটার্স ইন মডার্ন টাইম। মানে বর্তমান সময়ে আমরা যে কিবোর্ডগুলো ইউজ করি সবগুলো হচ্ছে এই টাইপের, QWRTY টাইপের। ফার্স্ট 6 লেটার অফ দ্য টপ রুট, মানে বলছে প্রথম লেটার আলফাবেটগুলো ওইভাবে সাজানো থাকে, উপরে F1 গুলো সাজানো থাকে, এটার একটা ডিসক্রিপশন দিছে। ওকে, কিন্তু এটা কান্ট্রি যে কোনো কান্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু যেগুলো ল্যাটিন বেস, এগুলোর ক্ষেত্রে এই কিবোর্ডটা প্রযোজ্য না। ওকে, তারপর দেখেন জার্মানি এবং হাঙ্গেরিতে তারা যে কিবোর্ডগুলো ইউজ করে, এটা কিন্তু KWRTZ এই লেআউট মেনটেন করে তারা ব্যবহার করে থাকে। এই মানে তারা যে জার্মানিতে যে কিবোর্ডগুলো আছে, এই কিবোর্ডগুলো এই লেআউট দিয়ে তৈরি, মূল কথা। ফ্রান্সে
এই লেআউট দিয়ে তৈরি। ওকে, তো আমরা স্ট্যান্ডার্ড যে লেআউট সেটা হচ্ছে AWRTY, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা আমরা বলেন দেশের প্রায় 80% মানুষ এই কিবোর্ডটা ব্যবহার করে। এখানে টোটাল লেটার সংখ্যা হচ্ছে, আলফাবেট সংখ্যা হচ্ছে 104টা। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ধরা যায়, আমেরিকান স্ট্যান্ডার্ড হচ্ছে এই কিবোর্ড। ওকে, আমরা সবাই এই কিবোর্ডটাই কি করি, ব্যবহার করে থাকি। কিবোর্ডের অনেকগুলো টাইপ আছে, যেরকম আমরা কিবোর্ডে কি অনেক কি দেখি, কয়টা কি, 104টা কি। তাহলে এই কিগুলোকে আবার অনেকগুলো গ্রুপে ভাগ করা যায়। যেরকম দেখেন আলফা নিউমেরিক কি, যেরকম আলফা নিউমেরিক কি কোনগুলোকে আমরা বলি 0 থেকে 9, A থেকে Z, এগুলোকে আমরা আলফা নিউমেরিক কি বলি। মানে আমাদের যতগুলো 26টা আলফাবেট আর 10টা হচ্ছে ডিজিট, এগুলোকে আলফা নিউমেরিক কি বলা হয়, তাই না? তারপরে যে পাংচুয়েশন, এটা একটা গ্রুপ, মানে কিবোর্ডের কিওয়ার্ডের এগুলো একটা ভাগ, যেরকম পাংচুয়েশন, ডট, কমা, হোয়াট, এগুলো হচ্ছে পাংচুয়েশন। আর মডিফায়ার কি কোনগুলো, মডিফায়ার কি হচ্ছে শিফট, স্পেস বার, ইন্টার, কন্ট্রোল, অল্টার, এগুলো হচ্ছে মডিফায়ার কি। নেভিগেশন কি কোনগুলোকে বলা হয়, এরো, হোম, পেজ আপ, এগুলো হচ্ছে নেভিগেশন। সিস্টেম কমান্ড কোনগুলোকে বলা হয়, এই যে ইএসসি, তারপর হচ্ছে F1 স্টার্ট, এগুলো হচ্ছে সিস্টেম কমান্ড। এগুলো হচ্ছে কি এর অনেকগুলো টাইপ। এই টাইপগুলো আপনারা একটু দেখে নেবেন। এই আচ্ছা, এই হচ্ছে টোটাল আমাদের ছোটখাটো একটা বিষয় ছিল। আর এগুলো অনেকগুলো হচ্ছে আপনাদের যে কোনটা কি কি কাজ করে, হ্যাঁ, এগুলো পড়ার কিছু নেই, একটু জাস্ট দেখে নিন। এই হচ্ছে টোটাল হচ্ছে পড়াশোনা। এখন আজকে যেটা আমরা পড়বো, আজকে আমরা একটু পড়বো যে প্রিন্টারের কনসেপ্ট পড়বো, একটা প্রিন্টারের ডিটেলস আলোচনা করব। ওকে, বলুন তো প্রিন্টারের কি কাজ। প্রিন্টার হচ্ছে জাস্ট একটা ইমেজ অথবা একটা লেখা, একটা টেক্সট, এটাকে হার্ড কপিতে কনভার্ট করে, তাই না? এটা আমরা সবাই জানি। গুড। যেরকম বলে দিচ্ছে যে প্রিন্টার হচ্ছে একটা এক্সটার্নাল হার্ডওয়্যার। এই যে আমাদের যে ইনপুট, আউটপুট, স্টোরেজ ইউনিটগুলো আছে, এগুলো সবগুলোই কিন্তু এক একটা কি হার্ডওয়্যার, তাই না? তো এই হার্ডওয়্যারগুলো কি কম্পিউটারের ভিতরে থাকে না, কোথায় থাকে, বাইরে থাকে। এগুলো বাইরে থেকে সিগন্যাল পাঠায় কম্পিউটারের ভিতরে। যে ওই জন্য লেখছে একটা এক্সটার্নাল হার্ডওয়্যার ডিভাইস যেটা রেসপন্সিবল ফর টেকিং কম্পিউটার ডাটা, মানে কম্পিউটার ডাটাগুলোকে নিবে অ্যান্ড জেনারেটিং, নেওয়ার পর সেগুলো জেনারেট করবে হার্ড কপি অফ দ্য ডাটা, ওই ডাটার হার্ড কপি তৈরি করবে। মানে যেরকম আমাদের পেপারের মধ্যে, অফসেট পেপারের মধ্যে ওগুলো প্রিন্ট হয়, বের হয়, এটা হচ্ছে হার্ড কপি, তাই না? তাহলে জাস্ট কমপ্লিট ডাটাগুলোকে ইনপুট হিসেবে নিচ্ছে, ওগুলোকে জেনারেট করে হার্ড কপি বের করে দিচ্ছে। তো প্রিন্টার মোস্ট কমনলি ইউজ পেরিফেরালস, এটা মোটামুটি অনেকেই ব্যবহার করে থাকে। প্রিন্ট টেক্সট, স্টিল ইমেজ অন দ্য পেপার, মানে পেপারের উপর কোনো টেক্সট অথবা কোনো ইমেজ যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি ব্যবহার করব, প্রিন্টার ব্যবহার করব। প্রিন্টার তাহলে কি হচ্ছে, একটা আউটপুট ডিভাইস। ওকে, তাহলে আমরা আজকে পড়বো এই প্রিন্টার, এই আউটপুট ডিভাইসটা একটু আলোচনা করবো। গুড, তাহলে এখানে প্রিন্টারের সংজ্ঞাটা মোটামুটি আমরা দেখলাম। Printer, there are two types of printers. First part is impact printers and non-impact printers. এখন ইম্প্যাক্ট প্রিন্টারটা কি আর নন ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলোকে আমরা বলবো একটু দেখে নিই। প্রিন্টার, এই যে ইম্প্যাক্ট যে প্রিন্টারগুলো, এর মেকানিজমটা এরকম, এটা পেপারের উপরে টাচ করে, মানে প্রতিটা ক্যারেক্টার যখন ড্র হয় বা প্রতিটা ক্যারেক্টার যখন আমরা হার্ড কপির মধ্যে কি হয়, লোড হয়, বা হার্ড কপির মধ্যে যখন ড্র হয়, ওই বা হার্ড কপির মধ্যে যখন লেখা হয়, কম্পিউটার যখন লেখে, তখন ওই পেপারটাকে টাচ করে করে লেখে। টাচ করে করে লেখা মানে কি, অনেক সময় আপনি দেখবেন কিছু কিছু প্রিন্টারগুলো আমরা যখন কিবোর্ড দিয়ে, আগে যখন আমরা আমাদের যে সার্টিফিকেটগুলো বানাই, তখন ওখানে কিছু পেপার দেখবেন যে আমি কিবোর্ডে ক্লিক করতেছি আর ওখানে পেপারটার উপর একটা করে ক্যারেক্টার জাস্ট কি হচ্ছে, বাড়ি মারতেছে পেপারটার উপর। দলিল বা এগ্রিমেন্ট যখন করা হয় স্যার, রাইট 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 রাইট, দলিল যখন এগ্রিমেন্ট করা হয়, তখন দেখবেন যে বারবার পেপারটাতে বাড়ি মারে মারে, পেপারটাতে একটা যখন বাড়ি লাগতেছে ওখানে একটা ক্যারেক্টার উঠতেছে, মানে এ বি সি ডি যাই হোক যেটা আপনি লিখবেন। এই যে এখানে কি হচ্ছে, এখানে যখন হার্ড কপিটা তৈরি হয় পেপারের উপর টাচ হচ্ছে, তাই না? আবার কিছু কিছু পেপার দেখবেন যেগুলো আমরা বর্তমানে লেজার টেজার হাবিজাবি প্রিন্টারগুলো ইউজ করি, এগুলো কিন্তু টাচ হওয়ার কোনো স্কোপ নেই, আছে কোনো টাচ হয় না, ভিতরে ভিতরে স্ক্যান করে প্রিন্ট হয়ে চলে আসতেছে। তাহলে ইম্প্যাক্ট প্রিন্টার সেগুলোই যে এর মেকানিজমটা মানে পেপারের উপর টাচ করে, আর নন ইম্প্যাক্ট প্রিন্টার পেপারের উপর টাচ করবে না। গুড, এইগুলোর ব্যবহার তো এখন নেই প্রায়। হ্যাঁ, ইম্প্যাক্ট প্রিন্টার তারপরে এসে দেখা যায় প্রেস ক্লাবের অপোজিটে ওখানে আছে কিছু। না, এগুলোর ব্যবহার আছে, এগুলোর ব্যবহার আপনি পাবেন না, এগুলো হচ্ছে যখন সার্টিফিকেট বানায় বোর্ড,
এই বোর্ডে স্যার ইসে দেখা যায় এখন প্রেস ক্লাবের অপোজিটে আছে কিছু বসে ওখানে। হ্যাঁ 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 হইতে পারে। তো আবার নিউ মার্কেটও প্রচুর এগুলো দেখা যায়, কারণ অনেকে সার্টিফিকেট বানায়, তো সার্টিফিকেট এই সাধারণ প্রিন্টারগুলো দিয়ে আসে না, ওগুলো লাগে। আচ্ছা গুড, তাহলে এই হচ্ছে ইমপ্যাক্ট প্রিন্টার। তো মেকানিজম টাচ দ্য পেপার। তারপর হচ্ছে এখানে হচ্ছে একটু নয়েজ হয়, কিন্তু এখানে অত বেশি নয়েজ হয় না। তারপর নয়েজ বলতে যখন ওভাবে আমরা প্রিন্ট করি তখন ওই ক্যারেক্টারের আশেপাশে কিছু ডট ডট ফোটা ফোটা এরকম কিছু চলে আসে, তো দেখতে ওটা খারাপ দেখায়। আর বর্তমানে যে নন ইম্প্যাক্ট প্রিন্টারগুলো, এগুলো কিন্তু ফুল ক্লিয়ার একটা আউটপুট আপনাকে প্রোভাইড করে, তাই না? তাহলে আমরা যদি এত কিছু প্রবলেম উঠেছে, ওটা কিন্তু লো কোয়ালিটি বলবোই। আর নন ইম্প্যাক্ট প্রিন্টারটা একটু হাই কোয়ালিটির। ওকে, এই স্লো টুলো ফাস্ট ট্রাস্ট এগুলো ছোট বাচ্চার জিনিস, এগুলো একটু দেখে নেবেন। শেষ। তাহলে ইমপ্যাক্ট প্রিন্টারটা মোটামুটি আমরা বুঝলাম যে ওটা পেপারের উপর টাচ করবে। এই যে দেখেন এরকম টাইপের, ধরেন এই যে পেপারটা বের হচ্ছে, আর কি করতেছে, পেপারের উপর একটা বিম অটোমেটিক টাচ করতেছে, একটা টাচে একটা ক্যারেক্টার লোড হবে। কনসেপ্টটা হচ্ছে এরকম। আচ্ছা, ইমপ্যাক্ট প্রিন্টার দেখেন, দিস প্রিন্টার্স হ্যাভ এ মেকানিজম দ্যাট টাচ দ্য পেপার টু ক্রিয়েট অ্যান ইমেজ। মানে পেপারে টাচ করে করে একটা ইমেজ ক্রিয়েট করবে। দিস প্রিন্টার্স ওয়ার্ক ব্রিঙ্গিং এ প্রিন্ট হেড কন্টেনিং এ নাম্বারস অফ মেটাল পিনস। এই যে এখানে কিছু মেটাল পিন থাকে, মনে করেন আমার 26টা আলফাবেট এ থেকে জেড, এরকম 26টা মেটাল পিন থাকবে। ওই আপনি যেটার উপরে ক্লিক করবেন, ওই মেটাল পিনটা ওই পেপারের উপরে আঘাত আনবে। যখন আঘাত আনবে, ওর আন্ডারে একটা কি উঠে যায়, এটাই বলছে এখানে। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের ইমপ্যাক্ট প্রিন্টার। ইমপ্যাক্ট প্রিন্টারটা হচ্ছে টাচ করবে, এর মেকানিজম পেপারের উপরে। আর নন ইমপ্যাক্ট প্রিন্টার এরকম বর্তমানে যেগুলো ব্যবহার করি, ইলেকট্রিক বিল মনে হয় ওইটা দিয়ে তৈরি করে, বিদ্যুৎ বিল যে প্রিন্ট করে। না, বিদ্যুৎ বিল তো এখন অটোমেটিক বের হয়ে যায়। বিদ্যুৎ বিল এখন জাস্ট অটোমেটিক বের হয়। দেখেন নন ইমপ্যাক্ট প্রিন্টার হচ্ছে এই যে এরকম টাইপের হয়। এই যে বলে দিছে ইমেজ অন দ্য প্রিন্ট উইদাউট দ্য ইউজিং অফ ফোর্স, মানে কোনো ফোর্স প্রয়োগ করতে হয় না, মানে টাচের কোনো প্রয়োজন হয় না। দে ডু নট টাচ দ্য পেপার, পেপারে টাচ করে না। হ্যাঁ, টাচ না করেই ও একটা ইমেজ আপনাকে হার্ড কপি আকারে বের করে দেয়। এটা হচ্ছে নন ইমপ্যাক্ট প্রিন্টার। এখন ইমপ্যাক্ট প্রিন্টারগুলো অনেকগুলো ভাগ আছে, যেরকম এই যে ডট ম্যাট্রিক্স, তারপর হচ্ছে ড্রাম প্রিন্টার, চেইন প্রিন্টার, তারপর হচ্ছে ডেইজি হুইল, এগুলো অনেকগুলো ভাগ আছে। এই ভাগগুলো একটু টুকটাক করে দেখেন কি বলতেছে। যেরকম ডট ম্যাট্রিক্স প্রিন্টার আপনারা বুঝতেছেন, অনেক আগে আমরা এই প্রিন্টারগুলো দেখতাম, যখন আমরা ক্লাস 5-6-এ পড়তাম তখন এগুলো দেখা দিয়েছে, তাই না? ওই যে আমাদের প্রতিষ্ঠানগুলোতে তারা এই পেপারগুলো দিয়ে প্রিন্ট করতো। আমাদের কেরানি, যাদেরকে আমরা কেরানি বলতাম আগে, তারা এই কাজটা করতো। ওখানে দেখবেন এই প্রিন্টারগুলো, এই যে ডট ম্যাট্রিক্স প্রিন্টারে এরকম অনেকগুলো ক্যারেক্টার থাকে, এবং এখানে যখন একটা ক্যারেক্টার যখন প্রিন্ট হয়, তখন প্রতিটা ক্যারেক্টার ডট এরকম অসংখ্য মাল্টিপল এই যে এইভাবে ডটগুলো ওখানে স্টোর হয়ে থাকে। ওই ডটগুলো দিয়েই কি হয়, একটা ক্যারেক্টার তৈরি হয়। যেখানে বলেই দিছে যে টার্ম অফ দ্য ডট প্রিন্টার রেফার্স, যেটা ব্যাখ্যা করে টু দ্য প্রসেস অফ প্লেসিং ডটস, মানে জাস্ট আমরা ফ্রম অ্যান ইমেজ, মানে একটা যদি ইমেজ ড্র করতে চাই বা আদার্স ড্র করতে চাই, ওখানে জাস্ট খালি ডট প্রেস করতে থাকবো কন্টিনিউয়াসলি, তাহলে যেটা মানে তৈরি করবো ওইটা এইভাবে ডট আকারে একটা ইমেজ বা আদার্স আমাদের প্রোভাইড করবে। এখানে বলে দিচ্ছে যে এটা প্রতি সেকেন্ডে প্রায় 30 থেকে 550টা ক্যারেক্টার কি করতে পারে, ড্র করতে পারে, অথবা ক্যারেক্টার ও হার্ড কপিতে লিখতে পারে। তাহলে অবশ্যই এর কিন্তু স্পিড আছে, বাট সেটা কি হবে, পেপারটা দেখতে এরকম ডট ডট আকারে হবে। ওকে, এই হচ্ছে ডট ম্যাট্রিক্স ডট প্রিন্টার। তো ডট ম্যাট্রিক্স প্রিন্টারে আবার কি হয়, এটা অনেক এক্সপেন্সিভ, নয়েজ অনেক বেশি, এটা একটা লিমিটেশন আছে। আর এর অ্যাডভান্টেজ দুই একটা আছে, এগুলো একটু দেখে নিয়েন। ডেইজি হুইল প্রিন্টার, এই প্রিন্টারটা বেসিক্যালি ইমপ্যাক্ট একটা প্রিন্টার। এখানে অনেকগুলো হুইল থাকে, এই যে এরকম অনেকগুলো হুইল থাকে, এটা একটা বৃত্ত আকারই হয়। হ্যাঁ, এই হুইল, প্রতিটা হুইল এক একটা ক্যারেক্টার বহন করে। আপনি যখন যেই ক্যারেক্টারটা ইউজ করবেন, তখন এই হুইলটা ওভাবে ঘুরে যায়, ঘুরে গিয়ে পেপারের উপর ওই হুইলটা বাড়ি মারে, তারপর কি হয়, পেপারটা যে ওই ক্যারেক্টারটা চলে আসে। এই যে বলে দিছে একটা ডেইজি হুইল প্রিন্টার প্রডিউস লেটার কোয়ালিটি প্রিন্ট, মানে এখানে কিন্তু ভালো লেটার প্রডিউস হয়। ইট ক্যানট প্রডিউস গ্রাফিক্যাল আউটপুট, এই কিন্তু কোনো ধরনের ইমেজ এগুলো ড্র করতে পারে না, জাস্ট এগুলো ক্যারেক্টার টেক্সট আকারে আউটপুট দেয়। ওকে, এই হচ্ছে ডেইজি হুইল প্রিন্টার। ইনজেক্ট প্রিন্টারের এখানে সংজ্ঞা টঙ্গা দেওয়া আছে, আমরা দেখলাম যে ইনজেক্ট প্রিন্টার কিন্তু একটা নন ইমপ্যাক্ট প্রিন্টার, তাই না? কারণ কি, আমরা যে সচরাচর পেপারগুলো ইউজ করি, প্রিন্টারগুলো ইউজ করি, এগুলো কিন্তু ইনজেক্ট প্রিন্টার।
যেগুলোতে হিউজ নাম্বারস অফ মানে আমরা পার্সোনাল কাজে ব্যবহার করে থাকি, যেরকম ইপসন 3105, তারপর ব্রাদার্সের কিছু প্রিন্টার আছে বর্তমানে। এই প্রিন্টারগুলো সব মানে যেগুলো সচরাচর আমরা আমাদের পার্সোনাল কাজে ইউজ করি, এগুলো সব হচ্ছে ইনজেক্ট প্রিন্টার। এগুলো কি করতে পারে? টেক্সট করতে পারে, কপি করতে পারে, আবার ফটোকপির মধ্যেও কাজ করে। আবার কোনো ধরনের এই যে ইমেজও যদি থাকে সেগুলোও কিন্তু সে কি করতে পারে? প্রিন্ট করতে পারে। ওকে, তার ইনজেক্ট প্রিন্টার কিন্তু একটা নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পড়ে। একটু ডিটেলস একটু দেখে নিয়ে, এটা ভেরি পপুলার। এই যে বলে যে কারণে আমরা পার্সোনাল কাজের জন্য ইনজেক্ট প্রিন্টারগুলো ব্যবহার করি। বাজারে যে প্রিন্টারগুলো আমরা কিনি এগুলো হচ্ছে আমাদের ইনজেক্ট প্রিন্টারের মধ্যে পড়ে। এই যে আমাদের দেখেন ইনজেক্ট প্রিন্টার কিভাবে কাজ করে। প্রিন্ট হেড হ্যাভিং 4 ইঙ্ক ক্যাটাগরাইজ মুভস, কারণ আমাদের এখানে ইনজেক্ট প্রিন্টারে দেখবেন 4টা কালি থাকে। হ্যাঁ, এগুলোকে বিম বলা হয়, কালার বিম। এই 4টা কালি থেকে ওই 4টা কালিতে 4টা কালার থাকে, একটা ব্ল্যাক আর বাকি 3টা কালার। তখন ওই কালারগুলো সমন্বয়ে যে কোনো কালার তৈরি হয়। ওকে, এই জন্য বলে দিচ্ছে এখানে যে 4টা ক্যাটাগরাইজ ইঙ্ক থাকে। ইঙ্ক বলতে এখানে বোঝাচ্ছে ড্রামগুলো, কালির ড্রাম, কালার ড্রামগুলো। তারপর এখানে সফটওয়্যার ইনস্ট্রাকশন হোয়ার টু অ্যাপ্লাই ডট অফ ইঙ্ক, কালার্স, হোয়াট কোয়ালিটি টু ইউজ। তখন একটা সফটওয়্যার থাকে, ওই সফটওয়্যারটা আপনার প্রিন্টারের সাথে একটা কি করে, ওই যে সফটওয়্যারটা ইনস্টল দিলে ওটার সাথে একটা লিঙ্ক আপ তৈরি হয়ে যায়। আপনি কি কালার করবেন, কতটুকু কালার কোয়ালিটি কেমন দিবেন, এগুলো সিলেক্ট করতে হয়। তখন সিস্টেমের ভিতরে ওভাবে কালার সিলেক্ট হয়ে যায়। ওকে, এইভাবে। তারপর এখানে ইলেকট্রিক্যাল পালসেস আর সেন্ড টু দ্য রেজিস্টার বিহাইন্ড ইজ নজেল। এখানে আবার এই যে নজেলগুলো যে আছে, ওই নজেলগুলো আপনার যতটুকু ইয়া করবেন, মানে যতটুকু টেক্সট, মানে 3-4টা টেক্সট প্রিন্ট করবেন, ওই নজেলগুলো কি করে, ওই রেজিস্টারে গিয়ে ওই ড্রাম থেকে কালারগুলো নিয়ে যেই ইনস্ট্রাকশনটা আসছে ওই ইনস্ট্রাকশনের বেসিসে পেপারের উপর ওই কালারগুলো সুন্দর কি করে দেয়, লোড করে দেয়। তখন পেপারে আমরা ওইটা দেখতে পাই। ওকে, এভাবে মোটামুটি সে এই যে ম্যাট্রিক্সের ডট এবং পিকচারগুলো পারফর্ম করে থাকে। এটা জাস্ট একটু ওইভাবে দেখবেন। এর যদি ইন্টারনাল দেখতে চাই, এই যে ইন্টারনাল বিষয়টা হচ্ছে এরকম যে ইনজেক্ট প্রিন্টারটা এরকম একটু ভিতরে আকার ধারণ করে। ওকে, এটা একটু আর্কিটেকচার এমনি একটু জাস্ট ধারণা রাখিয়েন। আর লেজার প্রিন্টারটা কিভাবে পারফর্ম করে, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। যেরকম আমরা যদি যেসব প্রিন্টারগুলো আপনারা যদি কোনো এরকম প্রিন্টার প্রয়োজন হয় যে আপনাদের দিনে 10,000 20,000 পেজ প্রিন্ট করতে হবে, 1,000 1,500 পেজ প্রিন্ট করতে হয়, তখন আপনারা কিন্তু লেজার প্রিন্টার ইউজ করবেন। আর নিচের টুকটাকের জন্য মনে করেন আজকে 5টা কালকে 10টা এরকম পেজ প্রিন্ট করতেছেন, তখন আপনারা ওই যে আইএনকে ইনজেক্ট প্রিন্টারটা ব্যবহার করবেন। আর অফিসিয়াল যে কাজগুলোতে এগুলোতে কিন্তু লেজার প্রিন্টার ব্যবহার করা হয়। তো লেজার প্রিন্টারটা এরকম হয় দেখতে, এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনালি তাদের বিম টিমগুলো এরকম হয়, কালার বিম থাকে। কারণ লেজার প্রিন্টারও কিন্তু আমাদের 4টা কালার পিন থাকে, তাই না? 4টা কালার ইঙ্ক থাকে, যেরকম আমাদের ব্ল্যাক কালার থাকে, আদার্স কালারগুলো থাকে। তো 1 নম্বর পোর্শন দেখি, এখানে টোটাল 12টা হার্ডওয়্যার কনসেপ্ট থাকে। কয়টা? 12টা। তো 1 নম্বর কনসেপ্টটা নাম হচ্ছে, এটার নাম হচ্ছে কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা কি করে? এই কন্ট্রোলারটা ট্রান্সলেটিং প্রিন্টিং ডাটা, মানে আমাদের যে প্রিন্টিং ডাটাটা এটা ট্রান্সলেট করবে কার মাধ্যমে? এই যে রাস্টার ইমেজ প্রসেসর, এখানে একটা রাস্টার ইমেজ প্রসেসর থাকে। এই প্রসেসরের কাজটাই হচ্ছে ট্রান্সলেট করা, আমাদের প্রিন্টিং ডাটাটাকে ট্রান্সলেট করা। কিসে ট্রান্সলেট করবে? অনেকগুলো লিটিল ডটে ট্রান্সলেট করবে। এই যে দেখেন বলে দিছে যে কনভার্টিং ইউর প্রিন্টিং ওয়ার্ক, আমাদের কাজটাকে ইনটু মিলিয়নস অফ লিটিল ডটে ট্রান্সফার করে দেয়। প্রথমে আমি দিলাম ডাটা, দিলাম এ, আমি এটা আমার পেপারে আমি ইনপুট দেখাইতে চাচ্ছি, লিখতে চাচ্ছি, তখন এই কন্ট্রোলার কি করে, ওই এটাকে নিবে, নেওয়ার পর এই যে এই প্রসেসরের মাধ্যমে ওটাকে ট্রান্সলেট করবে, ট্রান্সলেট করে ডটে কনভার্ট করবে। লেজার প্রিন্টার এইভাবে কাজগুলো করে। তারপর ইমেজিং ড্রামে অথবা এটাকে বলা হয় ফটো কন্ডাক্টর। এটা স্পেশালি কোটেড সিলিন্ডার দ্যাট হ্যাজ দ্য পজিটিভ এবং নেগেটিভ চার্জ, মানে এটা একটা সিলিন্ডার টাইপ। এই সিলিন্ডারে ওগুলো পজিটিভ এবং নেগেটিভ যে চার্জগুলো আছে এগুলো ওখানে স্টোর হয়ে থাকে। কারণ আমরা কিবোর্ড থেকে যখন কিছু বা ইনপুট দিব, তখন আমাদের যে ওই ইনপুটগুলা আমাদের যে যদি আমি একটা পেপার প্রিন্ট করতে চাই, তো ওই যে আমাদের যে ইনপুটগুলো ওই পেপারের প্রতিটা টেক্সট আগে এই প্রসেসর ডট আকারে রিসিভ করে। প্রতিটা টেক্সট এটা ডট 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 আকারে নিজের মধ্যে রিসিভ করবে। তখন প্রতিটা ডট একটা করে পজিটিভ অথবা নেগেটিভ সিগন্যাল বা একটা নেগেটিভ অথবা পজিটিভ চার্জ হিসেবে কাউন্ট করে। ওকে,
এই পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলোই থাকে আমাদের ইমেজিং ড্রামে। রোলার কি করে, এটা রোলারের কাজ হচ্ছে সেন্ড করবে পজিটিভ অথবা নেগেটিভ চার্জ ইমেজিং ড্রামের মধ্যে, এটা সেন্ড করবে। আর আমাদের তারপর থাকবে লেজার বিম, যেটা লেজার বিম সুইচ অন অফ, ইমিডিয়েটলি সুইচ অন অফ করবে। লেজার বিমে এই সিগন্যালগুলো যায়, যাওয়ার পর যদি নেগেটিভ চার্জ পায়, নেগেটিভ চার্জ পাওয়া মানে হচ্ছে অফ, পজিটিভ চার্জ পাওয়া মানে হচ্ছে অন। মানে ওই অন অফ মানে হচ্ছে পেজের, আমাদের পেজে কিছু স্পেস থাকে, ওই স্পেসগুলোতে অফ আসে। আর যদি ক্যারেক্টার হয়, ক্যারেক্টারগুলোতে অন আসে, এরকম সিগন্যাল আসে, দেন পেপারে ওগুলো লোড হয়। ওকে, এই টোটাল মোটামুটি যে অনেকগুলো সিস্টেম আছে এখানে, একটু জাস্ট দেখলেই একটু বুঝবেন, একটু সাথে জাস্ট স্টাডি করবেন। হ্যাঁ, দেন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে ওভাবে এই অ্যান্সারটা করতে হবে। এখানে প্রতিটা কন্টেন্ট, এখানে টোটাল 12টা কন্টেন্টের বর্ণনা দেওয়া আছে। যেরকম এখানে এই যে দেখেন ক্লিনিং ব্লাড বা ক্লিনিং ড্রাম এরকম আছে। এ কি করে, ড্রামটাকে ক্লিন করে। মানে আমাদের যখন একটা প্রিন্ট হয়ে গেল, প্রিন্ট হওয়ার পর রেড ড্রামটাকে সে ক্লিন করে দিল, এখন ব্লু লেখা প্রিন্ট করবে। ব্লু ড্রামটা থেকে সে তখন ওভাবে আবার সিগন্যাল নিবে, ইলেকট্রিক সিগন্যালগুলো নিয়ে এইভাবে কন্টিনিউয়াসলি প্রিন্ট করে। তো আমাদের যে লেজার যে প্রিন্টার, সেই লেজার প্রিন্টারের মাধ্যমে আমরা এই 12টা পদ্ধতিতে লেজার প্রিন্টারটা কাজ করে এবং আমাদেরকে একটা ভালো আউটপুট প্রোভাইড করে। যেহেতু লেজার প্রিন্টার হিউজ নাম্বারস অফ পেজ প্রিন্ট করতে পারে, এটা কিন্তু একটা হাই রেজুলেশন আমাকে ডাটা প্রোভাইড করে এবং প্রিন্ট স্পিডটা অনেক হাই। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেক এক্সপেন্সিভ, একটা প্রিন্টার কিনতে গেলে 12-13 হাজার টাকার প্রয়োজন হয়। ওকে, আর যেহেতু এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জানলেন, সেহেতু এর কিন্তু লেজার আর ইঙ্কের এখান থেকে সুন্দর করে পার্থক্যটা একটু স্টাডি করে নেবেন। সবকিছু এখানে সুন্দর করে সাজানো আছে। হ্যাঁ, খালি জাস্ট একটু পড়াশোনার বিষয়, তাহলে এটা মোটামুটি একটু বাসায় স্টাডি করে ফেলবেন। আর এর পরের লেকচারে এই যে সিআরটি মনিটর, এই মনিটরটা আমরা একটু ভালোভাবে আলোচনা করব। ওকে জি স্যার। স্যার কোশ্চেন কি রকম হতে পারে? আচ্ছা, কোশ্চেনটা হবে এরকম যে আপনাকে আমি কোশ্চেন করলাম, হোয়াট ইজ প্রিন্টার, ডিফারেন্স বিটুইন ইমপ্যাক্ট প্রিন্টার অ্যান্ড নন ইমপ্যাক্ট প্রিন্টার, একটা 5 মার্কের কোশ্চেন। তারপর আপনাকে বলতে পারি, এই যে এখানে যেরকম একটু দেখেন যে হাউ টু ওয়ার্ক ইনজেক্ট প্রিন্টার, কিভাবে ইনজেক্ট প্রিন্টার কাজ করে, অথবা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অফ লেজার প্রিন্টার, লেজার প্রিন্টারের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ লেখেন, এই যে এটা। ওকে, তারপর আপনাকে কোশ্চেন করতে পারি লেজার প্রিন্টার কিভাবে কাজ করে, এটাও আসতে পারে। জাস্ট প্রিন্টার থেকে আপনি 10 মার্ক ধরেন, 10 মার্ক পাবেন কমন। হ্যাঁ, এগুলোর মধ্যে, অথবা ইনজেক্ট প্রিন্টার এবং লেজার প্রিন্টারের মধ্যে পার্থক্য, এই মানে এক কথায় প্রিন্টারের উপরে এই 5, 7, 10 মার্ক যা আসে। ক্লিয়ার? জি স্যার। গুড। আর এই যে এখান থেকে এই যে বেসিক কম্পিউটার আর্কিটেকচার, যদি বলি যে কম্পিউটারের 5টা কম্পোনেন্ট ব্যাখ্যা করো, তাহলে এই 5টা কম্পোনেন্ট ব্যাখ্যা করবেন। যদি বলি কম্পিউটার অর্গানাইজেশনের ইউনিটগুলো বর্ণনা করেন, তাহলে কম্পিউটার অর্গানাইজেশনের কয়টা ইউনিট, এই কয়টা ইউনিট, ইনপুট ইউনিট, আউটপুট, স্টোরেজ, এএলইউ আর কন্ট্রোল ইউনিট। যদি বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা ডিসক্রাইব করেন, হাউ টু, মানে কয়টা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর কম্পোনেন্টগুলো কি কি, কম্পোনেন্ট হচ্ছে 3টা, কম্পোনেন্টগুলো ব্যাখ্যা করবেন। তারপর এখান থেকে মেজারমেন্ট, এগুলো তো আপনাদের বেসিক, এগুলো হচ্ছে বেসিক একটু জানার জন্য, আর এগুলো অনেক পরীক্ষায় আসে, এই জন্য এখানে আমি সুন্দর করে লিস্ট আউট করে দিছি। হ্যাঁ, যে ইনপুট ডিভাইস কোনগুলো, এবং এগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন, কারণ পেরিফেরাল পড়তেছেন, কোনটা ইনপুট ডিভাইস কোনটা আউটপুট ডিভাইস বলতে পারতেছেন না। হ্যাঁ, তখন রিস্কে পড়ে যাবেন, এই জন্য এগুলো দেবেন। যেমন আপনাকে যদি আমি বলি এই যে মাইক্রোফোন, এটা কেন ইনপুট ডিভাইস হইল? মাইক্রোফোনের মাধ্যমে স্যার কথাগুলো রিসিভ করে, এই জন্য। কথাগুলো রিসিভ করে এই জন্য। হ্যাঁ, তারপর যে এমআইসিআর, তাহলে এটা কেন হইলো? এটা ওই যে টাকার ইয়াটাকে রিড করে নিয়ে আসে। এই কনসেপ্টগুলো একটু ভালোভাবে মনে রাখবেন। আর কিবোর্ড, এই কয় টাইপের কিবোর্ড হয় আমি বলতে পারি যে ডিফেন্স টাইপ অফ কিবোর্ড বর্ণনা করেন, কিবোর্ড কি, ডিফেন্স টাইপ অফ কিবোর্ড বর্ণনা। তারপর কিবোর্ডের লেআউট 4টা, এই 4টা লেআউট একটু ডিসক্রাইব করবেন। এই টাইপের কোশ্চেনগুলোই হবে এখান থেকে। হ্যাঁ, আর মিড টার্মের আগে মোটামুটি এরকমই বেসিক জিনিসগুলো আমরা পড়বো, এই প্রিন্টার, তারপর কিবোর্ড, মাউসের আগের মাউসগুলো কেমন, বর্তমান মাউসগুলো, লেজার মাউস এগুলো কেমন, এগুলো ডিটেলস মোটামুটি আলোচনা করবো। আর মিড টার্মের পরে আমরা কিছু ওই যে সিমস, পিমস, এনমস এই টাইপের জিনিসগুলোতে যাব। ওকে, এই হচ্ছে আপনাদের পড়াশোনার কনসেপ্ট। এগুলো সবই আপনারা আগে পড়ছেন, জাস্ট একটু রিভিশন দেওয়া।
এই ওকে, কারো কোনো কোশ্চেন আছে? নেই স্যার। তাহলে আমি একটু রোল কল করি। রোল নাম্বার 31, আপনি কিন্তু ওই ল্যাবে একটু সুন্দর করে জিনিসগুলো আমাদের দেখাবেন। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, একটু জাস্ট ওই জন্য যেদিন ল্যাব আছে আপনাদের, মেবি ল্যাব বুধবারে, তো জি একটু স্যার। একটু বুধবারে ওইটা একটু সেট আপটা সবকিছু ওপেন করে রাখবেন। ঠিক আছে স্যার। ওকে, আজকের তারিখ হচ্ছে 15 না? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 জন আছেন না? আচ্ছা, রোল নাম্বার 01 02 03 08 12 13 20 21 27 30 31 32 42 45 56 52 40, এই তো, তাই না? জি স্যার। ওকে, 17 জন স্যার। 17 জন, হ্যাঁ 17 জনই পাইছি। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।